হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক আওয়ার ইউটিউব চ্যানেল সায়েন্স বিটা। তো প্রিয় বন্ধুরা, আশা করি তোমাদের আগের ভিডিওটি ভালো লেগেছে। তো আজকে আমি এর নেক্সট পার্টটা শুরু করছি। তো যারা তোমরা যারা নতুন আছো এই ভিডিওটা দেখছো, তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর পাশের বেল বাটনটা প্রেস করবে যাতে নতুন পরের ভিডিও তোমরা পেতে পারো। ওকে, তো আজকে আমি তোমাদের নেক্সট ভেলোসিটি এবং দ্রুতি, ত্বরণ এইসব নিয়ে আলোচনা করবো। ওকে, তো শুরু করা যাক। প্রিয় বন্ধুরা, আগের ভিডিওতে আমি তোমাদের স্মরণ আর দ্রুত নিয়ে আলোচনা করেছিলাম। আজকে বেগ আর দ্রুতি নিয়ে আলোচনা করব। ওকে, তো দ্রুতিটা কি? দ্রুতি, ওকে, দ্রুতি বা একে বলে স্পিড। দ্রুতি বা স্পিড কি? কোনো বস্তুর সময়ের সঙ্গে দিক পরিবর্তন বা দূরত্বের হারকে, কোনো বস্তুর সময়ের সঙ্গে দূরত্বের হারকে তার দ্রুতি বলে। তার মানে কোনো বস্তু এখানে একটা বস্তু ছিল এ বিন্দুতে, বস্তুটা বি বিন্দুতে আসলো, কত দূরত্ব অতিক্রম করলো? ডি দূরত্ব অতিক্রম করলো। কত সময় লাগলো? টি সময় লাগলো। তাহলে এখানে দ্রুতিকে ভি দ্বারা প্রকাশ করে, ভি ইকুয়াল টু দূরত্ব ডি বাই সময় টি। ওকে, এইটা হচ্ছে দ্রুতির গাণিতিক রূপ। এটা হচ্ছে দ্রুতির গাণিতিক রূপ। তার দ্রুতি কি বললাম? সময়ের সঙ্গে কোনো কণার বা কোনো বস্তুর দূরত্বের হারকে হচ্ছে বলা হয় দ্রুতি। যে কোনো দিক, এর নির্দিষ্ট কোনো দিক নেই, জাস্ট দূরত্ব বাই টাইম, সেটা হচ্ছে আমার দ্রুতি। ওকে, তাহলে দূরত্ব হচ্ছে ভি ইকুয়াল টু দূরত্ব বাই টাইম। তার মানে আমি বলতে পারি যে ভি ইকুয়াল টু ডি বাই টি। তাহলে এখান থেকে আমি কি করব? একক নির্ণয় করব যে দূরত্বের দ্রুতির একক কি হবে। এবার দূরত্বকে আমরা কি বলেছিলাম? একক। দূরত্বের একক হচ্ছে এসআই পদ্ধতিতে হচ্ছে মিটার। দূরত্ব, দৈর্ঘ্য, সরণ যাই বল সবারই একই হবে। আর সময়ের একক হচ্ছে সেকেন্ড। তাহলে এসআই পদ্ধতিতে দ্রুতির একক কি হবে? দ্রুতির একক, তাহলে ডিটা হচ্ছে কি দূরত্বের একক কি? মিটার পার সময়ের একক সেকেন্ড। আচ্ছা, সিজিএস পদ্ধতি কি হবে? সিজিএস পদ্ধতি দূরত্বের একক কি হবে? দ্রুতির একক। তাহলে দূরত্বকে আমরা সিজিএস এ কি বলি? সেন্টিমিটার। তাহলে সেন্টিমিটার পার সেকেন্ড। তাহলে এটা হচ্ছে দ্রুতির একক। আচ্ছা, এবার এর মাত্রা কি হবে? দ্রুতির মাত্রা কি হবে? দ্রুতির মাত্রা জানতে হলে তাহলে আমরা লিখতে পারি, তাহলে দ্রুতি ভি ইকুয়াল টু দূরত্ব বাই সময়। তাহলে এর মাত্রা সমান দূরত্বের মাত্রা বাই সময়ের মাত্রা। তাহলে দ্রুতির মাত্রা, তাহলে ভি এর মাত্রা সমান দূরত্বের মাত্রা বাই সময়ের মাত্রা। এবার আমি বলেছিলাম দূরত্বের মাত্রা কি? ক্যাপিটাল এল বাই সময়ের মাত্রা কি? ক্যাপিটাল টি। তাহলে অতএব তাহলে এটা কি হবে? এল, টিটার নিচে আছে, উপর উঠলে টি মাইনাস ওয়ান। তার মানে যদি 1/x থাকে ইকুয়াল টু, এটা বলতে পারি x মাইনাস ওয়ান। সেরকম এটা টিটার নিচে আছে, তাহলে এটা উপরে উঠলে x t মাইনাস ওয়ান। তাহলে অতএব দ্রুতির মাত্রাকে v, এর মাত্রা কি? l t মাইনাস ওয়ান। এইটা হচ্ছে দ্রুতির মাত্রা। তাহলে আমরা মাত্রাও নির্ণয় করতে পারলাম, এককও নির্ণয় করতে পারলাম। এবার কি নির্ণয় করবো? তাহলে এটা আর একটা বিষয় আছে জানার, যে দ্রুতি স্কেলার না ভেক্টর। এটা একটা কোশ্চেন দেয় যে দ্রুতি স্কেলার রাশি না ভেক্টর রাশি। এবার স্কেলার রাশির সংজ্ঞায় আমি কি বলেছিলাম? যে যে সমস্ত রাশির মান এবং অভিমুখ দুটোই থাকবে সেটা হবে ভেক্টর, আর যা শুধু মান থাকে কিন্তু কোনো অভিমুখ নেই সেটা স্কেলার। দ্রুতির সংজ্ঞাটা আমি কি বললাম? কোনো বস্তু দূরত্বের হারকে, যে কোনো দিকে, নির্দিষ্ট কোনো দিক নাই, এর নির্দিষ্ট কোনো দিক নাই, সময়ের সঙ্গে দিক পরিবর্তন হতেই পারে। তাহলে যে কোনো, তাহলে নির্দিষ্ট কোনো দিক নেই, তাহলে এটা স্কেলার না ভেক্টর হবে? তাহলে দ্রুতি অবশ্যই স্কেলার রাশি হবে। তাহলে অতএব দ্রুতি হলো স্কেলার রাশি। ওকে, তাহলে দ্রুতি কি হবে? স্কেলার রাশি হবে। তাহলে এই ইনফরমেশনগুলো আমার জানতে হবে। তাহলে দ্রুতি সমীকরণ কি হবে? ভি ইকুয়াল ডি বাই টি। তাহলে একক হচ্ছে এসআই পদ্ধতি মিটার পার সেকেন্ড, সিজিএস সেন্টিমিটার পার সেকেন্ড,
মাত্রা এল টি মাইনাস ওয়ান, দ্রুতি হলো স্কেলার রাশি। এবারে কোনো একটা পথ আছে, যদি সেইগুলো আমরা নির্ণয় করি, যে কিভাবে নির্ণয় করব। ধরো এমন কিছু কোশ্চেন দিয়ে দিতেই পারে যে কোনো একটা বস্তু, ওকে, কোনো একটা বস্তু এখান থেকে যাত্রা করলো, টোটাল ডিস্টেন্স হলাম এক্স, টোটাল দূরত্ব এখান থেকে এ থেকে বি পর্যন্ত হচ্ছে এক্স, আর কণাটা প্রথম এ থেকে বি বিন্দুতে v1 বেগে গেল, ওকে, v1 বেগে গেল, আবার এখান থেকে এখানে আসতে v2 বেগে ব্যাকে ফিরলো। প্রথমেরটা লিখেছিল t1 সমান, তারপর লিখেছিল t2 সময়, একই পথ। তাহলে এক্ষেত্রে আমরা গড় দ্রুতি কিভাবে নির্ণয় করব? তার মানে কি বললাম, কি যদি কোনো কণা এক্স, এ থেকে বি হচ্ছে দূরত্ব হচ্ছে এক্স, এটা ফিক্সড, এ থেকে এক্স হচ্ছে এক্স দূরত্ব, তাহলে এ থেকে যখন বি বিন্দুতে গেল সে t1 সময় v1 বেগে গেল, t1 সময় v1 বেগে গেল, আর যখন ব্যাক করে ফিরলো তখন t2 সময় v2 বেগে গেল। তাহলে আমরা যে যদি ফর্মুলা লিখি, যে যাবার সময় দ্রুতি, যাবার দ্রুতি এ থেকে বির দিকে যাবার দ্রুতি, তাহলে কি হবে, সেটা যাওয়ার সময় v1, তাহলে v1 ইকুয়াল টু দূরত্ব কি আছে x বাই t1, ওকে, আর আসাস বা বলতে পারি বা x ইকুয়াল টু v1 t1, ওকে। আর যখন এখান থেকে ব্যাকে ফিরলো তখন দূরত্ব, তাহলে বি থেকে যখন এ এর দিকে আসলো তখন দূরত্ব কি হবে v2 ইকুয়াল টু কি আছে একই দূরত্ব, শুধু সময় আলাদা আলাদা t2। তাহলে গড় দ্রুতি কি? গড় দ্রুতি নির্ণয়ের ফর্মুলা হচ্ছে যে গড় দ্রুতির সময় হচ্ছে মোট অতিক্রান্ত দূরত্ব বাই মোট সময়, ওকে, এইটা হচ্ছে গড় দ্রুতি নির্ণয়ের ফর্মুলা। তাহলে গড় দ্রুতি v অ্যাভারেজ ইকুয়াল টু মোট দূরত্ব, মোট অতিক্রান্ত পথ বাই মোট সময়। তাহলে আমরা যদি লাগাই যে মোট অতিক্রান্ত দূরত্ব কত, যাওয়ার সময় এক্স, আর সময় এক্স, এক্স প্লাস এক্স, আর সময় হচ্ছে t1 প্লাস t1 t2 সময় সে এসছে। তাহলে আমার কি উপরে কি হবে 2x, আর নিচে যদি আমি t1 t2 মান বের করবো, তো তাহলে v1 ইকুয়াল টু এক্স বাই t1, তার মানে হচ্ছে t1 ইকুয়াল টু বলতে পারি এখান থেকে t1 ইকুয়াল টু এক্স বাই v1, এখান থেকে আমি বলতে পারি যে t2 ইকুয়াল টু এক্স বাই v2। দেখো t2টা উপরে উঠলে এক্স বাই v2টা নিচে নামবে, সেই হিসাবে হচ্ছে। তার t1 মানে হচ্ছে কি এক্স বাই v1 প্লাস এটা হচ্ছে কি এক্স বাই v2। তাহলে তুমি যদি 2x, এই দুটো থেকে যদি x কমন নিয়ে নিই তাহলে থাকে 1 বাই v1 প্লাস 1 বাই v2, তাহলে x কাটলো, তাহলে এটা কি লসাগু করলে v1 প্লাস v2, এখানে হবে কি v1 প্লাস v2, তার মানে গড় দ্রুতি ইকুয়াল টু এটা উপরে উঠে যাবে 2v1 v2 বাই v1 প্লাস v2। তাহলে এটাই হচ্ছে আমার গড় দ্রুতি বেগ আকারে নির্ণয় করা। তাহলে যদি দুটো দূরত্ব ফিক্স থাকে, দূরত্ব ইকুয়াল থাকবে, শুধু বেগ আর সময়, যাওয়ার বেগ আসার বেগ যদি দুটো আলাদা হয়, সেই ক্ষেত্রে গড় দ্রুতি আমরা কি করে নির্ণয় করবো, 2 ইন্টু দুটো বেগের গুণফল বাই দুটো বেগের যোগ। তুমি এটা ডাইরেক্ট মুখস্থ রাখলেও হবে, মনে রাখলেও হবে যে এটা মানে গড় দ্রুতির নির্ণয় ফর্মুলা। কিন্তু বাই চান্স যদি তুমি ভুলে যাও যে কি করে হবে, তখন তোমাকে এই পদ্ধতিটা তুমি যদি একবার দেখে নাও আর ভুলবে না যে কিভাবে আমরা নির্ণয় করলাম এটা, শুধু তুমি একবার বুঝে নেবে ব্যাপারটা, দেখবে এটা ক্লিয়ার হয়ে গেছে। আচ্ছা, এখান থেকে তো এইটাও বলতে পারি যে গড় দ্রুতি এমন নির্ণয় করতে দিল যে বলল যে প্রথম অর্ধেক পথটা, কোনো কণা প্রথম অর্ধেক পথটা গেছে কি x/2 পথটা গেছে কত সময়ে, t1 সময়ে v1 বেগে, তারপরে অর্ধেক পথটা গেছে x/2 পথটা গেছে কি t2 সময় v2 বেগে। তাহলে সেই ক্ষেত্রে গড় দ্রুতি কি করব, তার মানে কোনো গাড়ি যাচ্ছিল, প্রথমে সে অর্ধেক পথটা t1 সময় v1 বেগে গেছে অর্ধেক পথটা, তারপরে অর্ধেক পথটা সে কি আছে t2 বেগে, t2 সময় v2 বেগে। তাহলে এখানে গড় দ্রুতিটা কি হবে, একই ফর্মুলাটা এটা সবসময় মনে রাখবে, এটা হচ্ছে গড় দ্রুতির নির্ণয় ফর্মুলা, যে মোট অতিক্রান্ত পথ
বাই মোট সময়। তাহলে আমাকে কি করতে হবে, সময় নির্ণয় করতে হবে। তাহলে এটা কিভাবে নির্ণয় করব দেখে নিই। তাহলে আমার প্রথম সময়টা নির্ণয় করতে হবে যে অতএব t1 এক্ষেত্রে বলতে x/2 ইকুয়াল টু বা x/2 না v1 ইকুয়াল টু মোট x/2 দূরত্ব বাই সময় t1, তাহলে বা t1 ইকুয়াল টু x/2 বাই v1। অনুরূপভাবে বলতে পারি t2 ইকুয়াল টু x/2 v2। তাহলে ওখানে মেলায় এটা বসাই আমি, বসিয়ে তাহলে আমরা কি পাবো, তাহলে এই মানটা যদি আমরা এখানে বসিয়ে দিই তাহলে কি পাবো যে মোট অতিক্রান্ত দূরত্ব, তাহলে বা v ইকুয়াল টু মোট অতিক্রান্ত দূরত্ব কত x/2, টোটাল তাহলে দূরত্ব কত, টোটাল দূরত্ব হচ্ছে x, তাহলে মোট পথ গেছে কত x পথ গেছে। ওকে, তার মোট সময় কি প্রথমে হচ্ছে t1 তারপর হচ্ছে t2। এবার t1 t2 মান বসিয়ে দিই আমি, x ডিভাইডেড বাই t1 এর মান কত আছে x/2 v1 প্লাস x/2 v2। তাহলে এখান থেকে আমি x কমনের উপরে x আছে, নিচে থেকে x কমন নিয়ে নিলাম, এখান থেকে 1/2 v1 প্লাস 1/2 v2। তাহলে x কাটলো 1 যদি এটাকে লসাগু করি কি হবে যে 2 v1 v2 হবে আর v1 প্লাস v2। তাহলে এটাকে যদি আমি উপরে তুলে দিই, যে বা v ইকুয়াল টু 2 v1 v2 বাই v1 প্লাস v2। তার মানে দেখা গেল যদি দূরত্ব আমার ফিক্স থাকে যে কোনোভাবে গড় দ্রুতির মান সর্বদা কি হবে, সেমই হবে। তাহলে 2 v1 v2 বাই v1 প্লাস v2। তাহলে এটাই হচ্ছে আমার গড় দ্রুতি নির্ণয় ফর্মুলা। তাহলে গড় দ্রুতি, ওকে, এই ফর্মুলাগুলো দিয়ে কিছু কিছু অঙ্ক আছে যেগুলো আমি তোমাদের এমসিকিউ পরীক্ষায় কি করে কেমন কি এসেছিল সেটা তোমাদের দেখাবো। ওকে, আর একটা ফর্মুলা দেখিয়ে দিই, সেই ফর্মুলাটা কিভাবে আমরা প্রমাণ করতে পারি। যদি কোশ্চেনটা একটু ঘুরিয়ে দেয়, অন্যরকম দিয়ে দেয়, এইগুলো ম্যাক্সিমাম অঙ্কের ক্ষেত্রে আসে বা ডাইরেক্ট ডেরিভেশনও দিয়ে দেয় যে এটার গড় দ্রুতি ফর্মুলা কোনটা হবে, তখন আমরা কি করে করবো সেটা আমাদের দেখতে হবে। বা এরকম বলে দিল যে সবটাই পরিবর্তন, যে একটা এ থেকে বি পর্যন্ত একটা বস্তু গেল, প্রথমটা এখান থেকে এতটুকু প্রথম x1 দূরত্ব গেল, ধরলাম এখান থেকে এতটুকু x1 দূরত্ব গেল v1 বেগে t1 সময়, তারপরে x2 দূরত্ব গেল কি v2 বেগে t2 সময়। তাহলে এখানে গড় দ্রুতি কি হবে, মানে এখানে দূরত্ব ফিক্স না আর সময় ফিক্স না, বেগও ফিক্স না, সেক্ষেত্রে গড় দ্রুতি কি হবে। এরকম হতে পারে যে কোনো গাড়ি 2 সেকেন্ডে গেল 5 কিলোমিটার পার আওয়ার বেগে, তারপর 3 মিনিট গেল 3 সেকেন্ড গেল 15 কিলোমিটার পার আওয়ার বেগে, তাহলে এখানে গড় দ্রুতি কত নির্ণয় করতে বলতে পারে। তাহলে সেই ক্ষেত্রে আমরা কি করে নির্ণয় করব, একই ফর্মুলা মোট দূরত্ব বাই মোট সময়। তাহলে তো গড় দ্রুতি ইকুয়াল টু মোট পথ, মোট দূরত্ব বলতে পারি, মোট দূরত্ব বাই মোট সময়। তাহলে এখান থেকে মোট দূরত্ব কত হলো x1 প্লাস x2 ডিভাইডেড মোট সময় t1 প্লাস t2। তাহলে x1 x2 তো আমি জানি না, তাহলে x1 x2 যদি আমার গিভেন না থাকে, দূরত্ব শুধু v আর t যদি গিভেন থাকে সেখানটা কি করে করব, তাহলে x1টাকে vt আকারে লিখে ফেলবো। তার মানে আমরা জানি v1 ইকুয়াল টু x1 বাই t1, তাহলে বা x1 ইকুয়াল টু v1 t1। অনুরূপভাবে বলতে পারি x2 ইকুয়াল টু v2 t2। তাহলে এখানে মান বসিয়ে দিই, অতএব v ইকুয়াল টু v1 t1 প্লাস v2 t2 ডিভাইডেড বাই t1 প্লাস t2। তাহলে এটাই হচ্ছে আমার গড় দ্রুতি নির্ণয় ফর্মুলাতে, এখান থেকে আমরা এই গড় দ্রুতিও নির্ণয় করতে পারি। ওকে, তো আশা করি ফর্মুলাটা বুঝতে পেরেছো। এবার আরেকটা তোমাদের এখান থেকে আরেকটা ফর্মুলা দেখি, কারণ এখান থেকে ম্যাক্সিমাম তো অঙ্কই আছে, কিছু কিছু দেখি মনে হয় টাফ মনে হয়, কিন্তু ফর্মুলাগুলো যদি আমরা জানি খুব ইজিলি আমরা করতে পারি। এবার এই কোশ্চেনে যদি টাইম একই সময় দেয়, মানে t1 t2 মান যদি ইকুয়াল দিয়ে দেয়, তার মানে
এখান থেকে প্রথম 1 সেকেন্ডে গেল, তারপরে 1 সেকেন্ডে গেল, তবে এখান থেকে এখানে আসতে যে সময় লেগেছে পথটা আলাদা, কিন্তু এখান থেকে এতটুকু x1 পর্যন্ত আসতে যে সময় লেগেছে আবার x2 পর্যন্ত যেতে একই সময় লেগেছে। তার মানে যদি t1 = t2 হয়ে যায়, সেটাকে আমি t ধরে নিলাম, যদি t1 = t2 হয়ে যায় তাহলে সেক্ষেত্রে কি হবে, = t ধরলাম, এটা ধরি, তাহলে আমরা বলতে পারি v = v1t প্লাস v2t বাই t প্লাস t। তাহলে এখান থেকে উপরে t কমন নিলাম, v1 প্লাস v2 ইন্টু t বাই 2t, তা টি কাটলো, তাহলে v1 প্লাস v2 বাই 2, এটা হচ্ছে অ্যাভারেজ ভ্যালু। তার মানে যদি সময় আমার ইকুয়াল বলে দেয় যে একই সময় যাচ্ছে, পরপর ডিস্টেন্স কভার করছে, সেক্ষেত্রে দুটো বেগকে যোগ করে 2 দিয়ে ভাগ করলো, পাতে যে গড় যে ফর্মুলা থাকে যে কোনো জিনিসের, সেই ফর্মুলা লাগিয়ে দিলে হয়ে যাবে। ওকে, তাহলে এখান থেকে আমরা টোটাল দ্রুতির কনসেপ্টটা ক্লিয়ার হয়ে গেল। ওকে, তাহলে দ্রুতির মধ্যে এতটুকুই পড়তে হবে, এর থেকে আর বাইরে কিছু পড়তে হবে না। এবার এখান থেকে যখন কোশ্চেন কি হবে আলোচনা, সেটা যখন এমসিকিউ কোশ্চেন নিয়ে সালের এমসিকিউ নিয়ে আলোচনা করবো, তখন এখান থেকে কি কোশ্চেন আছে সেটা তোমাদের দেখে তখন বুঝতে হবে যে ফর্মুলাটা কিভাবে কোথায় কাজে লাগছে। এবার আমি তোমাদের বেগ বলছি, বেগের ব্যাপারে আলোচনা করব। তো নেক্সট তোমাদের সঙ্গে যেটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে বেগ বা ভেলোসিটি। বেগ বা ভেলোসিটি কি, এর সংজ্ঞাটা তাহলে একটু পড়া যাক। কি বললে, তাহলে এ থেকে বি পর্যন্ত কোনো বস্তু যাবে, তাহলে এ থেকে বি পর্যন্ত কোনো বস্তু হবে, এস সরণ অতিক্রম করবে টি সময়। তাহলে এখানটা আমরা কি বলবো, কোনো বস্তুর নির্দিষ্ট সময়, কোনো বস্তু নির্দিষ্ট সময় নির্দিষ্ট দিকে সরণের হারকে বেগ বলা হয়। কোনো বস্তুর সময়ের সঙ্গে একটি নির্দিষ্ট দিকে সরণের হারকে কি বলা হয়, বেগ বলা হয়। তার মানে কি বলতে পারি যে বেগ v = সরণকে আমরা এস দ্বারা প্রকাশ করি বাই সময় টি। তার মানে কি বললাম, কোনো বস্তুর নির্দিষ্ট দিকে সরণের হারকে কি বলা হয়, বেগ। তার মানে বলতে পারি বা v = s/t। এইটা হচ্ছে আমার বেগের সমীকরণ। তাহলে এসটা হচ্ছে কি এখানে সরণ, টিটা হচ্ছে কি সময়। তার নির্দিষ্ট দিকে কোনো বস্তু সরণের হারকে বলা হয় বেগ। তাহলে এখান থেকে আমরা এর একক কি বলবো, তাহলে একক নির্ণয় করে প্রথম একক তাহলে এসআই পদ্ধতিতে বেগের একক, তাহলে কি হবে, একই, ওখানে দূরত্ব সরণ সবাই বলছিলাম কি একই, এককগুলো একই হয়। তা সরণের একক কি এসআই পদ্ধতিতে, আমরা দৈর্ঘ্য মাপি, তাহলে এটা মিটার, তাহলে মিটার পার সেকেন্ড। আচ্ছা, সিজিএস পদ্ধতিতে বেগের একক কি হবে, সিজিএস এর দূরত্বকে আমরা কি বলি, সেন্টিমিটার, তাহলে সেন্টিমিটার পার সেকেন্ড। তাহলে এটা হচ্ছে আমার এসআই পদ্ধতিতে আর সিজিএস পদ্ধতিতে একক বেগের। এবার আমরা কি নির্ণয় করব, মাত্রা নির্ণয় করব, মাত্রা। তাহলে মাত্রা কিভাবে নির্ণয় করবো, ফর্মুলা কি আছে এটা, তাহলে বেগের মাত্রা সমান বেগের মাত্রা ইকুয়াল টু সরণের মাত্রা, বাই সময়ের মাত্রা, বা বলতে পারি ভি। তাহলে থার্ড ব্র্যাকেটের মাত্রা লিখতে, সরণের মাত্রা কি, সরণের মাত্রা, দৈর্ঘ্যের মাত্রা, দূরত্বের মাত্রা, ব্যাসার্ধের মাত্রা, সবার মাত্রা সেম, যেটা আমি দৈর্ঘ্য বিষয়ে মাপবো তারই মাত্রা হবে এল। তার মানে হচ্ছে ক্যাপিটাল এল বাই ক্যাপিটাল টি, সময়ের মাত্রা ক্যাপিটাল টি। তার মানে বা ভি এর মাত্রা, বেগের মাত্রা ইকুয়াল টু এল টি -1, এই টিটা উপরে উঠলে -1 হয়ে যাবে। তাহলে এটা হচ্ছে আমার বেগের মাত্রা। এবার তোমরা ভালো করে লক্ষ্য রাখো যে দ্রুতির একক যা ছিল বেগের এককও তাই, দ্রুতির মাত্রা যা ছিল বেগের মাত্রাও তা। এবারে কি আমরা বলবো কি, তাহলে বেগ কি দ্রুতির মতো স্কেলার হবে না ভেক্টর হবে, তাহলে এবারে সংজ্ঞাটাই ফিরে যেতে হবে। তাহলে যদি বেগের সংজ্ঞা কি করলাম যে একটি নির্দিষ্ট দিকে, নির্দিষ্ট সময় কোনো নির্দিষ্ট দিকে সরণের হারকেও কি বলা হয়, বেগ বলা হয়। তাহলে ভেক্টর বলতে কি না, ভেক্টরের নির্দিষ্ট দিক থাকবে আর মানও থাকবে। তাহলে একটা মানও পাচ্ছি, কোনো একটা নিউমেরিক্যাল মান 2 কিলোমিটার/আওয়ার, উত্তর দিকে 2 কিলোমিটার/আওয়ার গেছে, তবে উত্তর দিকে যে ডাইরেকশন কত মান 2 কিলোমিটার/আওয়ার। তাহলে সেখান থেকে তাহলে বেগ কি হবে, ভেক্টর রাশি। তাহলে বেগ হলো
ভেক্টর রাশি। ওকে, তাহলে দ্রুতি হলো হচ্ছে স্কেলার রাশি, বেগ হলো কি ভেক্টর রাশি। দ্রুতির নির্দিষ্ট কোনো দিক থাকে না, বেগের নির্দিষ্ট দিক থাকে। ওকে, আচ্ছা এবারে আরেকটা ব্যাপার হচ্ছে যে দ্রুতি সরণ যদি মানে কোনো বস্তু যদি গোল বৃত্ত বরাবর করে তার বেগ শূন্য হয়ে যাবে। সরণ শূন্য কখন হয়? কোনো বস্তু যদি একটা বিন্দুতে যেই বিন্দুতে যাত্রা করে সেই বিন্দুতে যদি ফিরে আসে তাহলে মোট সরণ শূন্য। কোনো বৃত্তাকার পথে যদি কোনো বস্তু সরণ হয় মানে যেখান থেকে যাত্রা করবে সেখানে গিয়ে আবার যদি সেখানেই ফিরে আসে তাহলে মোট সরণ কি হবে? শূন্য হয়ে যাবে। তাহলে সেক্ষেত্রে বেগ ইকুয়াল টু এস বাই টি, তার শূন্য বাই টি ইকুয়াল টু শূন্য, বেগ শূন্য হয়ে যাবে। কিন্তু এই ক্ষেত্রে দূরত্ব বা ডিস্টেন্স কখনো সমান হবে না, জিরো হবে না। তার মানে এখানে দ্রুতি থাকবে। তার মানে কিছু ক্ষেত্রে বেগ শূন্য হলো দ্রুতি শূন্য নাও হতে পারে। আমরা এটা বুঝতে পারলাম। দেখবো কোনো বস্তু যদি বৃত্তাকার পথে ঘোরে সেখানে কি তার বেগ থাকবে না দ্রুতি থাকবে সেটা নিয়ে একটু আলোচনা করব। তা ধরলাম কোনো কণা একটা বৃত্তাকার পথে ঘুরছে, এই বৃত্তাকার পথে একটা কণা ঘুরছে। তা যখনই কোনো একটা কণা বৃত্তাকার পথে ঘুরবে তার বেগ হবে তার স্পর্শক বরাবর, এই দিক বরাবর, কারণ দিক কখনো বাঁকা হবে না। তাহলে এখান থেকে যখন কণাটা এখান থেকে তার দিক হবে এই দিক বরাবর, যখন কণাটা এখানে আসবে তখন বেগ হবে এই দিক বরাবর, যখন এখানে থাকবে তখন এই দিক বরাবর, এখানে থাকলে এই স্পর্শক বরাবর। তাহলে প্রত্যেকবারই বেগ কী হবে? ডাইরেকশন কী হবে? অভিমুখ চেঞ্জ করে দেবে। তাহলে যে কোনো বস্তু যদি ঘুরতে থাকে প্রত্যেকবারে যদি তার দিক পাল্টায় মানে কোনো দিক, কোনো বস্তু যখন গতিশীল থাকবে তার যদি কোনো নির্দিষ্ট দিক না থাকে তাহলে সেখানে কি থাকবে না? বেগ থাকবে না, কিন্তু দ্রুতি থাকতে পারে। তাহলে এখানে দেখা যাচ্ছে যখন কোনো বৃত্তাকার পথে কোনো কণা ঘুরে প্রত্যেক মুহূর্তে তার অভিমুখ কী হচ্ছে? পরিবর্তন হচ্ছে। তাহলে এই ক্ষেত্রে কোনো বৃত্তাকার পথে ঘূর্ণনশীল বস্তুর ক্ষেত্রে তার বেগ থাকবে না, থাকবে তাহলে কি থাকবে হচ্ছে দ্রুতি। তাহলে এখানে আমরা তার দ্রুতি পাবো। তাহলে কোনো বস্তু যখন ঘুরবে তাহলে বৃত্তাকার পথে ঘূর্ণনশীল বস্তুর মধ্যে আমরা বেগ পাবো না, সেখানে আমরা কি পাবো? দ্রুতি পাবো। এবারে কি যে যখনই কোনো বস্তু কোণ বরাবর ঘুরবে তাহলে সেই সাপেক্ষে যদি এবার ঘুরতে থাকে আমরা একটা কৌণিক বেগ পাবো। কৌণিক বেগ বলতে হচ্ছে কি কোনো বিন্দুকে কেন্দ্র করে যখন যেই বেগে কোনো বস্তু ঘুরবে তাকে বলা হয় কৌণিক বেগ। তার মানে ধরলাম এই যখন বস্তুটা এখানে ছিল তখন এখান থেকে যখন বস্তু এখানটায় আসলো তখন দেখবে একটা কোণ নির্ণয় করে, কোণ উৎপন্ন করে। মানে যখন কোনো বস্তু বৃত্তাকার পথে ঘোরে তখন তার পরিবর্তনটা কি হয়? কোণ পরিবর্তন হয়। দেখো প্রত্যেকবার একটা ঘড়ির কাঁটাকে চিন্তা ভাবনা করো যে যখন ঘড়ির কাঁটা গতিশীল থাকে প্রত্যেকবার এইভাবে চেঞ্জ হতে থাকে বা এইভাবে চেঞ্জ হতে থাকে। তার কি চেঞ্জ হয়? যখন ঘুরতে থাকে কাঁটাটি তখন তার কি পরিবর্তন হয়? পরিবর্তন হয় কোণের পরিবর্তন হয়, অ্যাঙ্গেল। তাহলে এই কোণ পরিবর্তন হয়, তাহলে সময়ের সঙ্গে এখানে কি পরিবর্তন হচ্ছে? কোণের পরিবর্তন হচ্ছে। তাহলে কারণ একই পথে ঘুরে যাচ্ছে, তাহলে একে বলা হয় কৌণিক বেগ। কৌণিক বেগকে তাহলে সময়ের সঙ্গে কোনো কণার কোণ পরিবর্তনের হারকে, মানে তাহলে এটা যদি থিটা হয় টি সময়ে এখান থেকে কণাটা আসলো থিটা উৎপন্ন করলো, তাহলে কৌণিক বেগ তাকে ওমেগা দ্বারা প্রকাশ করা হয় বা ডাব্লু যেটা বলি থিটা বাই টি কৌণিক। তাহলে এটাকে বলে কৌণিক সরণ। তাহলে ওমেগা ইকুয়াল টু কৌণিক সরণ বাই সময়, বা সময়ের সঙ্গে কোনটা কি হচ্ছে? পরিবর্তন হচ্ছে। তাহলে এই সরণটাকে বলা হচ্ছে কৌণিক সরণ, যে কোণের পরিবর্তন। এখান থাকলে কোণটা আরো বাড়বে। তাহলে এইভাবে দেখা যাচ্ছে যে কোণের যে পরিবর্তন হচ্ছে, কোণের যে সরণ হচ্ছে তাকে বলে কৌণিক সরণ। তাহলে কৌণিক বেগ হচ্ছে কি? কৌণিক বেগ হচ্ছে কৌণিক সরণ বাই সময়, তোমার থিটা বাই টি, যে কোণ উৎপন্ন করে সেইটা বাই টি। এবারে বলো যখন একটা কণা এখান থেকে যাত্রা করে আবার পুনরায় এখানটায় আসবে তাহলে কত ডিগ্রি কোণ উৎপন্ন করবে? নর্মালি কোনো পয়েন্ট এখান থেকে যাত্রা করে যখন এখানটায় ফিরে আসবে, এখানে আসবে, তখন টোটাল কোণটা কত? 180 ডিগ্রি, মানে পাই 180 ডিগ্রি। যখন এটা ব্যাক করে আবার এখানে ফিরে আসবে এটা আবার 180 ডিগ্রি। তার মানে একটা পূর্ণ বৃত্তাকার পথে ঘুরে আসলে টোটাল কত ডিগ্রি কোণ উৎপন্ন করবে? 360 ডিগ্রি কোণ উৎপন্ন করবে। তার মানে 2 পাই অ্যাঙ্গেল ক্রিয়েট করবে বা উৎপন্ন করবে যখন একটা বিন্দু একটা বৃত্তাকার পথে ঘুরেছে আবার সেই পয়েন্টে ফিরে আসবে। তাহলে একটা পূর্ণ চক্র, তার মানে একটা পূর্ণ চক্রের জন্য কত কোণ উৎপন্ন হবে? 2 পাই।
তাহলে কোনো বৃত্তাকার পথে কোনো কণা একটি পূর্ণ চক্রের জন্য উৎপন্ন কোণ হবে কি 2π। তাহলে যে সময় লাগবে একটা পূর্ণ চক্র দিতে, কোনো বৃত্তাকার পথে কোনো কণা যেখান থেকে যাত্রা শুরু করছে সেখান থেকে আবার সেখানে ফিরে আসতে, যাত্রা করে আবার সেই পয়েন্টে ফিরে আসতে যে সময় লাগবে সেই সময়কে বলা হয় পর্যায়কাল। তার মানে এখান থেকে যাত্রা করে আবার এখানে যে আসলে যে ধরলাম টি সময় লাগলো, একে বলা হয় পর্যায়কাল। ওকে, একে বলে পর্যায়কাল। তার মানে এখানে কৌণিক বেগ তাহলে কত হবে, একটা পূর্ণ চক্রের জন্য, তাহলে একটি পূর্ণ চক্রের জন্য কৌণিক বেগ তাহলে কত হবে, ওমেগা ইকুয়াল টু, তাহলে কৌণিক সরণটা কত হচ্ছে টোটালটার জন্য 2π, তাহলে 2π/t। তাহলে এইটাই হচ্ছে আমার কৌণিক বেগের সমীকরণ। তাহলে ওমেগা ইকুয়াল 2π/t কখন হবে, যখন কোনো কণা একটা বৃত্তাকার পথে একবার পূর্ণ ঘুরে আসবে, একটা পূর্ণ বৃত্তাকার পথ ঘুরে আসবে, তখন যে কৌণিক বেগ হবে সেটা হয় 2π/t। ওকে, সেটা আমরা বুঝতে পারলাম। এবারে আমরা এটা দেখব যে কৌণিক বেগের সঙ্গে রৈখিক বেগের সম্পর্ক কি। তাহলে ভিটা হচ্ছে কি লিনিয়ার বেগ বা রৈখিক বেগ, স্মল ভিটা কি ছিল, এমনি ভি ছিল কি রৈখিক বেগ। আমার ভি ছিল রৈখিক, আর ওমেগা ছিল কি কৌণিক বেগ, কারণ বস্তু যখন সয়ে যাবে তখন সে এই বেগটা পাওয়া যাবে। তাহলে এই বেগের সঙ্গে কৌণিক বেগ আর রৈখিক বেগের সঙ্গে সম্পর্ক কি হবে, এবার দেখো, বা দ্রুতির সঙ্গে, এখানে তো বেগ থাকবে না, এখানে দ্রুতি থাকবে, যে কৌণিক বরাবর ঘুরবে, এখানে বেগ থাকবে না, দ্রুতি থাকবে। তার দ্রুতিটা কত হবে, ধরলাম যেই বৃত্তাকার পথে কণাটি ঘুরছে সেই বৃত্তাকার ব্যাসার্ধ হচ্ছে r, তাহলে কণাটি এখান থেকে যাত্রা করে আবার এখানে ফিরে আসলো, তাহলে মোট দূরত্ব কত হবে। তাহলে একটি পূর্ণ চক্রের জন্য মোট দূরত্ব যদি ডি ধরি সেটা কত হবে, একটা টোটাল পাক ঘুরতে একটা বৃত্তের পরিধি হিসাবে, বৃত্তের পরিধি যদি ব্যাসার্ধ r হয় তাহলে বৃত্তের পরিধি হবে কি 2πr। ওকে, তাহলে বৃত্তের পরিধি হয় 2πr। তাহলে আমরা বসি অতএব v ইকুয়াল টু d/t। তাহলে টোটাল একটা পাকের জন্য কি হবে, v ইকুয়াল টু 2πr, আর টিটাকে কি বলেছি, যে একটা টোটাল বৃত্তাকার পথে ঘুরে আসতে যে সময় লাগে সেটাকে পর্যায়কাল ক্যাপিটাল টি বলেছি, টিটা ক্যাপিটাল টি হয়ে যাবে। তাহলে বলতে পারি, বা ভি ইকুয়াল টু 2π/t কে আমরা কি বলছি, 2π/t হচ্ছে ওমেগা, তার মানে ওমেগা আর। তাহলে ভি ইকুয়াল টু ওমেগা আর, এটা হচ্ছে সমীকরণ। এটা মনে রাখবে ভালো করে, কারণ এটা এমসিকিউ কোশ্চেন দিতে পারে যে রৈখিক বেগ এবং কৌণিক বেগের মধ্যে সম্পর্ক কি হবে, তাহলে সেটা কি হবে, ভি ইকুয়াল টু ওমেগা আর। কিভাবে আসলো আমরা এটা বুঝতে পারলাম। ওকে, তো প্রিয় বন্ধুরা, আশা করি তোমরা এই ভিডিওটি বুঝতে পেরেছো। আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর পাশের বেল বাটনে প্রেস করবে। আর কিছু কমেন্ট থাকলে তোমাদের মধ্যে কি জিজ্ঞাসা থাকলে সেটা অবশ্যই জিজ্ঞাসা করবে। আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই সেটা কমেন্টে জানাবে। আরও যদি কিছু জানতে চাও, যে কোনো জিনিসের সমস্যা থাকে সেটাও কমেন্টে জানাবে। আর অবশ্যই ভিডিওটি লাইক দেবে আর বন্ধুদের সঙ্গে খুব বেশি করে শেয়ার করবে। তো হ্যাভ এ নাইস ডে।